দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন। সকালে সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। এ সময় সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রাথমিক আলোচনা হলেও দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। ভোটার তালিকার জন্য এরই মধ্যে সংসদ সচিবালয়ে চিঠিও দিয়েছে ইসি। সংবিধানে দেয়া নির্ধারিত সময়ের মধ্যেই হবে রাষ্ট্রপতি নির্বাচন। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিদায়ের পর নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে মঙ্গলবার সকাল 11টায় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে চলে এই বৈঠক। এ সময় সিইসি সহ 3 নির্বাচন কমিশনার, ইসি সচিব ও সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। নির্বাচনের জন্য ইসি পুরোপুরি প্রস্তুত আছে বলে জানান সিইসি। চিফ ইলেকশন কমিশনার ইজ দ্য রিটার্নিং অফিসার, নির্বাচনী কর্মকর্তা হিসেবে কাজ করেন। তো এমন সব কিছু কিন্তু ইলেকশন যদি হয় তাহলে এখানেই হবে। আর যদি ক্যান্ডিডেট যদি সিঙ্গেল থাকে, কোনো প্রতিযোগিতা যদি না হয়, তাহলে তার ইলেকশনের দরকারই নেই। সেটা দেখা যাবে। তবে আমরা দিনক্ষণ এবং বিস্তারিত আমরা গেজেট আকারে প্রকাশ করব। তিনি আরও জানান, ভোটার তালিকার জন্য সংসদ সচিবালয়ে চিঠি দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই তফসিল ঘোষণা করবে ইলেকশন কমিশন। ভোটার তালিকা হয়েছে, ভোটার তালিকা নিয়ে বলেছে, আমরা চিঠি দিয়েছি, ওনারা আমাদের কাছে ভোটার তালিকাটা দিবেন। দিলে এটা যত দ্রুত সম্পর্ক ওনারা দিবেন। আমরা আজকে চিঠিও দিয়েছি ওনাকে। সংসদ অধিবেশনের মধ্যে কি নির্বাচন হবে? সংসদ অধিবেশনের মধ্যে কি রাষ্ট্রপতি নির্বাচন সম্ভব? না, সংসদ থাকলেও অসুবিধা নেই, না থাকলেও অসুবিধা নেই। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, সংসদ থেকে চিঠি পেলে তার বিষয়ে ব্যবস্থা নেবে কমিশন। সাতক্ষীরার বিষয়টি আলোচনার বিষয়বস্তু ছিল না। আমরা শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে আলোচনা করার জন্য এসেছিলাম। আইন অনুযায়ী যেটা একটা পরামর্শ করা লাগে, ওইটা সাতক্ষীরা নিয়ে কোনো আলোচনা হয়নি। পরে নির্বাচন কমিশনে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন নির্বাচন কমিশন সচিব। সংসদ অধিবেশন থাকলে পদ্ধতিটা কী হবে, না থাকলে কি হবে, সিঙ্গেল ক্যান্ডিডেট হলে কি হবে, সিঙ্গেল ক্যান্ডিডেট না হলে কি হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়। মূলত নির্বাচনের পদ্ধতি বিষয়গত। আপনাদের একটা কৌতূহল হতে পারে যে নির্বাচনের তারিখটা কবে। এই তারিখ সম্পর্কে কোনো আলোচনা হয়নি, এবং যখন আলোচনা হবে বা তারিখটা নির্ধারিত হবে বা তফসিল ঘোষণার বিষয়টা আসবে, আমরা আপনাদেরকে তাৎক্ষণিকভাবে জানিয়ে দেব। গুরুতর অসুস্থতার কথা জানিয়ে 24 জুলাই শুক্রবার বিকেলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করেন। পদত্যাগের পরবর্তী 90 দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সেক্ষেত্রে 22 অক্টোবরের মধ্যে নির্বাচন করতে হবে। সাজিদ সরকার, 71, ঢাকা। দায়িত্ব নেয়ার পর প্রথম দিনের দাপ্তরিক কাজ শেষে বঙ্গভবন ছেড়ে নিজের সরকারি বাসভবনে ফিরে গেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। তিনি বঙ্গভবনের কর্মকর্তাদের সাথে পরিচিত হবার পাশাপাশি ঘুরে দেখেন পুরো বঙ্গভবন, স্বাক্ষর করেন পরিদর্শন বইয়ে। এর আগে বেলা 11টার কিছু সময় পর বঙ্গভবনে পৌঁছালে গার্ড অফ অনার দেয়া হয় তাকে। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে রাষ্ট্রপ্রধান হিসেবে স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদের দায়িত্ব গ্রহণের পর নতুন অতিথিকে বরণ করে নিতে তৈরি ছিল বঙ্গভবন। সকাল 11টার কিছু সময় পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির গাড়িবহর বঙ্গভবনের সীমানায় প্রবেশ করতেই প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যরা ঘোড়ায় চড়ে স্বাগত জানিয়ে বঙ্গভবনে নিয়ে যায় তাকে। সেখানে গার্ড অব অনার গ্রহণ করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। সেনাবাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। পরে তাকে ফুল দিয়ে বরণ করে নেন বঙ্গভবনের কর্মকর্তারা। এরপর রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি। প্রথম দিনেই নিয়মিত প্রশাসনিক কার্যক্রমে অংশ নেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন। বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বিভিন্ন প্রশাসনিক ও সাংবিধানিক বিষয় নিয়ে মতবিনিময় করেন। রাষ্ট্রপতির দপ্তরের চলমান কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিংও গ্রহণ করেন তিনি। প্রথম কর্মদিবসে প্রয়োজনীয় দাপ্তরিক নথিতেও স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। পরে জোহরের নামাজ শেষে দরবার হলসহ বঙ্গভবনের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে দুপুর 1:30টার পর বঙ্গভবন ত্যাগ করেন হাফিজউদ্দিন আহমদ। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।
যেসব রাজনীতিবিদ জনগণকে ছোটে মনে করার অধ্যতা দেখায় তারা দলের শত্রু বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দলের নেতাকর্মীদের ক্ষমতার অপব্যবহার করা যাবে না বলে হুঁশিয়ার করেন তিনি। সকালে বরিশালের গৌরনদীতে কুতুবপুর স্বনির্ভর খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দিয়ে মন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। দলের জন্য ক্ষতিকর ও সুবিধাবাদী নেতাকর্মীদের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, অপকর্ম করে দলীয় পরিচয়ে কেউ পার পাবে না। যখন তখন জনগণকে ছোট করা, তেলাপোকা মনে করা, ছারপোকা মনে করা, এইসব অধ্যত্ত যেই রাজনৈতিক নেতা কর্মীরা দেখায় তারা দলের শত্রু, জনগণের শত্রু। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, জনগণ যদি ঠিক থাকে, কোন ষড়যন্ত্রকারীর কোনো ক্ষমতা থাকবে না। ইতিবাচক রাজনীতি করার ক্ষমতায় এসেছে বিএনপি। বিরোধী দলকে সংসদে গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরিয়ানী। সকালে জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে বিরোধী দল এখন তাদের একক আন্দোলন বলছে, অথচ বিএনপি সহ সব রাজনৈতিক দলের সমর্থনেই 5 আগস্ট এসেছে। জামায়াত ইসলামীর থেকে শালীন আচরণ আশা করে সরকার। বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও শহীদুদ্দিন চৌধুরী জানান। আজকে যারা বিরোধী দল কোথায় ছিলেন, পাশে কিভাবে ছিলেন, এটা প্রশ্ন করার মতো। কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, আর 17 বছর কিভাবে ছিলেন, 17 বছর কোথায় ছিলেন, এটাও তো প্রশ্ন করার মতো। আন্দোলন কারা করেছে, কিভাবে করেছে? আমরা জোট করেছি, আমরা যুগপৎ আন্দোলন করেছি, এবং করতে 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 ধারাবাহিকতায় আমরা 5 তারিখে এসেছি। 5 তারিখের পর চিত্র ভিন্ন। যারা সেদিন শপথ দিলেন 5 তারিখের পর 8 তারিখে, মনে আছে তো, প্রথম দিনে বলা শুরু করছে যে ওনাদের একক নেতৃত্বে আন্দোলন হয়েছে। বিএনপি প্রশাসনকে নির্লজ্জভাবে দলীয়করণ করছে, এমন অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। দুপুরে রাজধানীর মগবাজারে দলের কার্যালয়ে সমসাময়িক বিষয় ব্রিফিংয়ে তিনি এই অভিযোগ করেন। পরোয়ার বলেন, সংবিধান সংস্কার না করে অবৈধভাবে সংবিধান সংশোধন কমিটি করেছে সরকার। এটা গণভোটের রায় না মানার পায়তারা। অভিযোগ করেন, ইসির অতিরিক্ত সচিব শামসুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি সরাসরি বিএনপির রাজনীতির সাথে জড়িত। নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ করার জন্য এই অনৈতিক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু করতে শামসুল আলমের নিয়োগ বাতিলের দাবিও জানান এই জামায়াত নেতা। জামাত ইসলামীর পক্ষ থেকে এমন একটা বিষয় আপনাদের উপস্থাপন করব, সেটা হচ্ছে নির্লজ্জভাবে দলীয়করণ। প্রশাসনের বিভিন্ন পদে, সাংবিধানিক পদে, প্রশাসনিক পদে, সংবিধিবদ্ধ পদে, সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত, কিভাবে এত অল্প সময়ে ক্ষমতাসীন একটি দল জাতির সাথে কৃত তার অঙ্গীকারকে খেলাফ করতে পারে, ভঙ্গ করতে পারে। আপনারাও তার সাক্ষী আছেন, আমরাও তার কিছু দৃষ্টান্ত আজকে পেশ করব এবং তীব্রভাবে এর প্রতিবাদ আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানাবো। দেশ জুড়ে চলছে তীব্র গ্যাস সংকট। এতে সময়ের সাথে বাড়ছে গ্রাহকদের ভোগান্তির মাত্রা। চাপ না থাকায় রাজধানীর অনেক সিএনজি পাম্প বন্ধ রয়েছে, ফলে জ্বালানি নিতে এসে ফিরে যাচ্ছেন অনেকে।
দেশে বর্তমানে দৈনিক প্রায় 265 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এর মধ্যে 2টি ভাসমান এলএনজি টার্মিনালের মাধ্যমে 90 থেকে 110 কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হয়। একটি টার্মিনাল বন্ধ হওয়ায় সরবরাহ কমেছে প্রায় 45 কোটি ঘনফুট। ফলে চাহিদার তুলনায় গ্যাস ঘাটতি আরও বেড়েছে। এতে দেশের শিল্প খাতেও দেখা দিয়েছে সংকট। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন আবাসিক গ্রাহকরা। রাজধানীর মোহাম্মদপুর, ধানমন্ডি, কলাবাগান, কাঁঠালবাগান, মিরপুর, বাড্ডা, রামপুরা ও বাসাবো সহ বিভিন্ন এলাকায় দিনের বেশিরভাগ সময় গ্যাস থাকছে না। কোথাও সকাল থেকে গভীর রাত পর্যন্ত গ্যাসের চাপ এতটাই কম থাকছে যে রান্না করাই সম্ভব হচ্ছে না। এই সংকট চলতেছে। এর আগে তো ভালোই ছিল, এর আগে 500-550 টাকার গ্যাস ঢুকতো, মানে সিলিন্ডার খালি থাকলে। এখন তো 2 দিন ধরে তেল চালাইতেছি, সিলিন্ডার খালি, তারপর আপনার মানে 330 টাকার গ্যাস ঢুকছে। 4 ঘন্টা হয়ে গেছে লাইনে আছে, 4 ঘন্টা পরে কেবল ঢুকলাম পাম্পে। বাসা বাড়ির অবস্থা তো ভয়াবহ। হ্যাঁ, গ্যাস 24 ঘন্টার ভিতরে হয়তো কোনো দিন রাইতে 3টা বাজে 10 মিনিট, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আসে, এরপর আর গ্যাস নাই। আজকে 8টায় খারাইছি, আর এই যে এখন হবে পাম্পে ঢুকলাম। রান্নায় গ্যাস নাই, চুলায় গ্যাস নাই, ভীষণ একটা ভয়াবহ অবস্থা। এদিকে গ্যাস সংকটে জেলায় জেলায় পরিবহন চলাচল ও বিদ্যুৎ উৎপাদনে ক্ষতিকর প্রভাব পড়েছে। বিভিন্ন শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন। সমস্যা হচ্ছে ঘরের রান্নার কাজেও। এদিকে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হতে আরও 10 থেকে 15 দিন সময় লাগতে পারে। সহকর্মীদের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। চট্টগ্রামে লম্বা সময় অপেক্ষা করেও মিলছে না প্রয়োজনীয় গ্যাস। টানা তৃতীয় দিনের মতো গ্যাস সংকটের প্রভাব পড়েছে জেলার বিভিন্ন সিএনজি স্টেশনগুলোতে। সিএনজি চালকরা বলছেন, গ্যাসের চাপ না থাকায় নির্ধারিত সময়ে গ্যাস না পাওয়ায় কমেছে আয়। এদিকে ফিলিং স্টেশন কর্মচারীরা জানান, গ্যাসের চাপ কম থাকায় সব যানবাহনে গ্যাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। প্রতিটি ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। বেলা বাড়ার সাথে সাথে আপনার অনেক টাইম লাগে, 3-4 ঘন্টা লাগে। 12টার পর থেকেই সিরিয়াল পড়ে যায়, গ্যাস হইতে অনেক কষ্ট হয় আমাদের। কম্প্রেসারে প্রেসার দিবে, তখন তো আমাদের গ্যাসটা ঢুকবে বেশি। কম্প্রেসার যদি স্লো করে রাখে তাহলে তো আমাদের গ্যাস কম ঢুকবে। আসলে 220 থাকে যদি স্বাভাবিক থাকে আর কি। এখন 180 বা 90 এরকম আছে। ময়মনসিংহে গ্যাসের চাপ না থাকায় বন্ধ হয়ে গেছে অনেকগুলো সিএনজি পাম্প। যেগুলোতে আছে সেখানেও 24 ঘন্টা অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না বহু গ্রাহক। যা কয়দিন ধরে এই সমস্যাগুলো আমরা কেউ বাড়িতে যাইতে পারি না, ফ্যামিলির সাথে দেখা করতে পারি নাই। গ্যাসের যদি টাকা বাড়াতে চায় তাহলে তারা বাড়াক, সমস্যা নাই। তো সিন্ডিকেট যদি থাকে, সিন্ডিকেটটা যাতে ভাঙে। প্রেশার নরমালি 180-200 থাকে, কারণ সংকটের কারণে 100 নিচে নেমে বললেই বন্ধ হয়ে যায়। নেত্রকোনায় গ্যাসের স্বাভাবিক সরবরাহ না থাকায় রান্না করতে পারছে না গ্রাহকরা। অনেক পরিবার বাধ্য হয়ে এলপিজি সিলিন্ডার, বৈদ্যুতিক চুলা এবং কাঠের জ্বালানিতে নির্ভর করছেন। যানবাহনের কর্মীরা বলছেন, বিকল্প জ্বালানি ব্যবহার করায় বেড়েছে পরিচালনা ব্যয়, কিন্তু যাত্রীরা বাড়তি ভাড়া দিতে রাজি হচ্ছে না। মানিকগঞ্জের 14টি ফিলিং স্টেশনের মধ্যে বেশিরভাগ পাম্প বন্ধ। 2-1টি ফিলিং স্টেশনের সামান্য পরিমাণ গ্যাস পেলেও সেখানে পর্যাপ্ত চাপ না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। শাকিলা শম্পা, 71। সরকারের দেয়া 3টি শর্ত মেনে 1.5 মাস পর আবারও চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেছে মগবাজারের আদ্দিন হাসপাতাল। শিশু মৃত্যুর ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপদ ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একই সাথে অতীতের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার জন্য দুঃখ প্রকাশও করেছে। আরও জানাচ্ছেন মেহেদি হাসান। 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় 1.5 মাস আগে রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছিল স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালটির লাইসেন্স বাতিলের সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে তাদের আবারও কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছে সরকার। তবে হাসপাতালটিকে সরকারের পক্ষ থেকে 3টি শর্তে দেয়া হয়েছে। এসব শর্ত মেনে মঙ্গলবার থেকে আবারও চিকিৎসা দেওয়া শুরু করেছে মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। সকাল থেকেই সেখানে চিকিৎসা নিতে আসছেন অনেক রোগী। বেলা বাড়ার সাথে সাথে হাসপাতালটির বহির্বিভাগে বাড়তে থাকে রোগী ও তাদের স্বজনদের ভিড়। আবারও আদ্দিন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম শুরু হওয়ায় সন্তোষ জানান রোগীরা। গতকালকে যখন আমরা শুনতে পারলাম ফেসবুকে যে আদ্দিন হাসপাতাল খুলছে, আমরা খুব স্বচ্ছতা বোধ করছি। যখন আমার ওয়াইফ নিউজটা পাইছে যে এটা খুলছে, ও ক্যান্সেল করে দিছে যে না
আমরা ওখানে যাব। এখানে একটু স্যাটিসফাই পাই যে যাতে আর কোনো দুর্ঘটনা না ঘটে সেই প্রত্যাশা করি। আমার মেয়ের এখানে জন্ম, সেকেন্ড বেবির জন্য এখানে এসেছি। কালকে রাতে খবর পাইছি যে আজকে ওপেন হয়েছে, আমরা আজকে সকালে চলে আসছি। খুব খুশি হয়েছি, আর মানে ওভারঅল সরকারকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই সুবিধাটা দেওয়ার জন্য। এদিকে নানা শঙ্কা কাটিয়ে আবারও ক্লাসে ফিরেছেন বিদেশি মেডিকেল শিক্ষার্থীরাও। এতে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। প্রায় 46 দিন পর হচ্ছে আমরা আমাদের কলেজের লাইসেন্স ফেরত পেয়েছি, তো আমরা এটা নিয়ে অনেক আনন্দিত। সবকিছু আমরা আশা করতেছি আবার ঠিক হয়ে যাবে, সামনে যেন এই ধরনের ভুল না হয়, যে যার জায়গা মতো সবাই এটাকে শুধরানোর চেষ্টা করবে। থ্যাঙ্কফুল টু আওয়ার প্রাইম মিনিস্টার অ্যান্ড হেলথ মিনিস্ট্রি, সো উই আর গ্ল্যাড, ভেরি গ্ল্যাড। বিদেশি মেডিকেল শিক্ষার্থী কাশ্মীর শিশু মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে আরও নিরাপদ ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে আদ্দিন ফাউন্ডেশন। এটা যেহেতু আপনার নন প্রফিট একটা অর্গানাইজেশন, এখান থেকে প্রফিট আমরা করতে পারি না এবং আমরা করি না। এটাই আপনারা দোয়া করবেন এবং যেন আমরা যে সেবাটা দিয়েছি, আমরা এখন লাইসেন্স পাওয়ার পরে মগবাজারটা, আমাদের অন্য হসপিটালগুলো তো বন্ধ হয়নি, এগুলো কাজ করেছে। আমাদের ভেন্টিলেশন একটু কিছুটা প্রবলেম ছিল, সেগুলোকে আমরা আরও বেটার করেছি এবং আমরা মেক শিওর করছি যে আমাদের এখানে কোনো রকম কোনো ইনফ্রাস্ট্রাকচারে যেন আমাদের সমস্যা না থাকে। গেল 27শে মে আদ্দিন হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে কয়েক ঘন্টার ব্যবধানে 6 নবজাতকের মৃত্যু হয়। ওই ঘটনার পর স্বাস্থ্য অধিদপ্তরের কমিটি তদন্ত সাপেক্ষে গত 11ই জুন হাসপাতালের লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। মেহেদী হাসান, 71, ঢাকা। রাষ্ট্রপতি হবার আগে ও পরে কোনো অনিয়ম করলে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। আজ সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি জানান, 32 যুগ্ম সচিবের চাকরির বয়স 25 বছর পূর্ণ হওয়ায় তাদের অবসরে পাঠানো হয়েছে। 2018 সালের নির্বাচনে অনিয়মের বিচার করার কথাও জানান তিনি। এ সময় উপদেষ্টা জানান, জুলাই আন্দোলনে স্নাইপার দিয়ে পুলিশই 7.62 mm বুলেট ব্যবহার করেছে। শারমিন নীরা রিপোর্ট। মনে হচ্ছে সেগুলো রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চলে গেলেও তাকে নিয়ে আলোচনা সমালোচনা থামছে না। সংবিধানের 51 অনুচ্ছেদে তাকে দায় মুক্তি দিলেও অন্তত 3টি মামলার আবেদন হয়েছে তার বিরুদ্ধে। ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারি, জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ রয়েছে বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জানান, মামলার বিষয়টি আদালতের এখতিয়ার। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হবার আগে ও পরের অপরাধের বিচার করার সুযোগ রয়েছে। সরকার এখনো 2018 নির্বাচনের জন্য ঘোষিতভাবে কোনো পদক্ষেপ নেয়নি। সেটা যখন করতে যাবে সেখানেও তো নির্বাচনী অপরাধ আছে। সেই অপরাধের জন্য যারা যারা যে পর্যায়ে জড়িত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে, এমনকি ফৌজদারি ব্যবস্থাও নেওয়া যেতে পারে। 2018 সালের নির্বাচনে দায়িত্ব পালন করা 32 যুগ্ম সচিবকে অবসরে পাঠানোর যুক্তি দেন তিনি। তবে এই নির্বাচন সহ 2008 সালের ভোট নিয়ে তদন্ত হওয়া উচিত বলে মনে করেন উপদেষ্টা। 2008 ওখানে খুব দুর্দান্ত কিছু ডেটা আছে, মানে 1 মিনিটের কম সময়ের মধ্যে, 1 মিনিটও লাগে নাই, কোনো অনেক কেন্দ্র আছে যেখানে ভোটের যে সংখ্যা দেখা গেছে প্রতিটা বুথে 1 মিনিটের কম সময়ে ভোট দেওয়া হয়েছে হাজার হাজার। জুলাই আন্দোলনে স্নাইপার কিংবা 7.62 mm গুলি ব্যবহার প্রসঙ্গে প্রশ্নের জবাব দেন জাহিদুর রহমান। 7.62 বুলেট নিয়ে অনেক কথাবার্তা দেখি আমরা বলছি, কেউ একজন বলেছিলেন বলে, আমি মানে ইন্টারিম সরকারের একজন উপদেষ্টা বলেছিলেন, আমি খুবই অবাক হয়েছি উনি এটা কেন অবাক হয়েছেন সেটা দেখে। আমি এই বুলেটটা অনেক আগে, মানে 4-5 বছর আগে আমি পুলিশের একটা অস্ত্র নিয়ে লিখতাম। আপনারা দেখবেন পুলিশের হাতে যে অস্ত্র থাকে এর মধ্যে টাইপ 56 একটা রাইফেল, আমরা চাইনিজ রাইফেল বলি, দেখবেন আপনি সার্চ দেন পুলিশ, দেখবেন ওর হাতে একটা চাইনিজ রাইফেল বলে একটা রাইফেল আমরা চিনি, যেটা মিলিটারি গ্রেডের অস্ত্র পুলিশের হাতে ছিল। এটার বুলেটই 7.62। ওটার জন্য স্নাইপার হতে হবে, মানে কোত্থেকে যেন অদ্ভুত সব কথা আসছে। গ্যাস সংকট নিরসনে সরকার কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন, এর জন্য আগের সরকারগুলোর সিদ্ধান্তহীনতা দায়ী। দেশের 34টি কোম্পানির টুথপেস্টের মধ্যে 26টিতেই ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার বিষয়টি উদ্বেগজনক জানিয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এটা খতিয়ে দেখবে সরকার। ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে যাবেন কিনা সেই সিদ্ধান্ত এখনো হয়নি বলেও জানান উপদেষ্টা। শারমিন নীরা, 71, ঢাকা।
শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়, সবাইকে নিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ে মাদক বিরোধী সচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, সরকার চায় মাদকের বিরুদ্ধে সবাই ইতিবাচক ভূমিকা পালন করবে। এরই মধ্যে মাদক বিরোধী অভিযান শুরু হয়েছে। এ সময় তিনি মাদকের ভয়াবহতা মানুষের সামনে তুলে ধরার জন্য প্রত্যেক সচেতন মানুষের প্রতি আহ্বান জানান। আমরা আপনার এই মাদক বিরোধী অভিযান থেকে একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই এবং এটা ছাড়া আমি মনে করি যে বিকল্প কোনো পথ নেই। শুধুমাত্র আইন করে শাস্তি দিয়ে কিন্তু মাদককে নির্মূল করা সম্ভব না। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরীকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সম্পদের হিসেব বিবরণী দাখিল না করায় মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত 2 এর বিচারক আয়েশা নাসরিন এই রায় ঘোষণা করেন। এর আগে সকালে কারাগার থেকে এসকে সুরকে আদালতে হাজির করা হয়। সাজা ঘোষণার পর তাকে আবার কারাগারে পাঠানো হয়। দুদক ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে 15 জুলাই এই মামলার রায়ের দিন ধার্য করা হয়। আলোচিত পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় 2022 সালে এসকে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে তাকে তলব করা হয়। এসকে সুর চৌধুরী 2018 সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরে যান। 2025 সালের 14 জানুয়ারি দুদকের এনফোর্সমেন্ট টিম রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। দুর্নীতি দমন কমিশনে সম্পদ বিবরণী তথ্য না দেওয়ার কারণে ওনার বিরুদ্ধে মামলার রায়ে প্রমাণিত হয়েছে যে ওনাকে বিজ্ঞ আদালত 3 বছরের সাজা দিয়েছেন। দেশের বাজারে 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনা তদন্তে 3 সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 15 দিনের মধ্যে এই কমিটিকে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। দেশের বাজারে বিক্রি হচ্ছে এমন 34টি টুথপেস্ট পরীক্ষা করে 26টিতে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনায় তদন্ত চেয়ে সোমবার হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। এর আগে এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের নতুন এক গবেষণায় পরীক্ষা করা 34টি টুথপেস্টের মধ্যে 26টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যায়। সম্প্রতি মৌলভীবাজারে বন্যা ও ভারী বৃষ্টিতে কোমলগঞ্জ ও রাজনগর উপজেলা সহ বিভিন্ন উপজেলায় বাঁধ ভেঙে 138 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। পানি নেমে যাওয়ার পর গ্রামীণ সড়কগুলো একেবারে চলাচলের অযোগ্য হয়ে গেছে। এলজিইডি কর্তৃপক্ষ বলছে ক্ষতির তালিকা তৈরি হয়েছে, খুব শিগগিরই সংস্কার কাজ শুরু হবে। আহমেদ ফারুক মিল্লাদের তথ্য ছবিতে প্রতিবেদন। এবারের বন্যায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মখাবিল বাঁধ এবং রাজনগর উপজেলার উজিরপুর বাঁধ ভেঙে আশপাশের কয়েকটি গ্রামের কাঁচা পাকা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার অনেক গ্রামীণ সড়কে দেখা দিয়েছে ভাঙন। অধিকাংশ চা বাগানের প্রধান ও ফাঁড়ি সড়কগুলো ব্যবহার অনুপযোগী হয়ে গেছে। এছাড়া মৌলভীবাজার সদর, কমলগঞ্জ ও রাজনগর ছাড়াও হাওড় জেলা কুলাউড়া, বড়লেখা, জুড়ি উপজেলার অনেক রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক সেতু ও কালভার্ট। কোথাও কোথাও সড়ক ভেঙে নদীতে মিশে গেছে। এটা রাস্তাটা একটু মেরামত করবে, আল্লাহ দিলে দয়া করিয়া এটা দিলে খুব ভালো হইলো। গর্ভবতী মা মহিলা এবং নিয়ে গেলে অনেক একবারে বিপজ্জনক এই রাস্তার মধ্যে। বৃষ্টি পানির মধ্যে হইলে বোঝা যায় না রাস্তার মধ্যে যে বৃষ্টি জমিয়া রয়েছে এই রাস্তার মধ্যে। এখানে তোমার গাড়ি ভাড়াও তারা বাড়াই দিছে। আমরা অনেক সমস্যা হয় প্রতি বছরই এই মহাবিলের বাদ লইয়া বাঙ্গার পরেই আমরা এদিকে পানি ঢুকে। এসব সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
প্রতিদিনই ঘটছে নানা দুর্ঘটনা। ক্ষতিগ্রস্ত এসব সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী। এই ভাঙনের ফলে এখানে রয়েছে 2টি বিদ্যালয় এবং একটি কমিউনিটি ক্লিনিক রয়েছে, হাসপাতাল রয়েছে। এখানে লোকজন আসা যাওয়া করতে অনেক বাধাগ্রস্ত হচ্ছে এবং অনেক দুর্ঘটনার শিকার হচ্ছে। আর বানুগাছ থেকে পাত্রখোলা পর্যন্ত রাস্তার যে কি বেহাল দশা, মানে এইভাবে কোনো জায়গায় হাঁটু পর্যন্ত পানি হয়ে যায় এই রাস্তার। কিছু ছাত্র আছে অত দরিদ্র, এরা তো আর গাড়ি যাইতে পারে না, এরা হাওয়ায় এটা যাওয়ার কারণে এরা স্কুলে যাওয়ার সময় তার কাপড় চোপড় নষ্ট হয়। এলজিইডির হিসেবে জেলার 7 উপজেলার প্রায় 54টি সড়কে 138 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে 7টি ব্রিজ কালভার্টের প্রায় 38 মিটার অংশ। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ ধরা হয়েছে প্রায় 70 কোটি টাকা। যেটা আমরা প্রতিনিয়ত আমাদের উপজেলা প্রকৌশলী ক্ষয়ক্ষতির পরিমাণ এখানে ইনপুট দিলে আমরা এটা সদর দপ্তর সহ সবাই দেখতে পারে এবং আমাদের উদ্বোধন করতে আশা করা যায় এই ক্ষয়ক্ষতি দেখে আমাদেরকে বরাদ্দ প্রদান করলে আমরা এটা দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবো। সড়কগুলো দ্রুত সংস্কার না করা হলে মানুষের দুর্ভোগ বাড়বে বলছেন এলাকার সর্বস্তরের মানুষ। শাকিলা সিথি, ৭১। দর্শক, সচিবালয়ে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের ব্রিফ করছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এই আলোচনায় আমরা কিছুটা হলে আশ্বস্ত হতে পেরেছি। আজকে আপনাদের এখানে ডাকবার কিংবা আপনাদের সাথে কথা বলবার এইটাই উদ্দেশ্য যে আমি গতকাল একটি কথা বলেছিলাম যে হতে পারে এটি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত একটি স্থাপনা অবকাঠামো, যার মাধ্যমে আমরা আমদানিকৃত এলএনজিকে রিগ্যাসিফাই করছি, কিন্তু এটা তো জনগণের সরকার। জনগণ ভোট দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন। আমরা এই দায়িত্বটা অনুভব করি, জনগণের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে বলেই আমরা প্রাণান্ত করার চেষ্টা করছি এই সমস্যার সমাধানে। আমি আজ এই মুহূর্তে আমি আপনাদের মাধ্যমে সমগ্র দেশবাসীকে বলতে চাই, সমস্যার গুরুত্ব অনুভব করে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মিস্টার আনোয়ার ইব্রাহিমকে একটি পত্র লেখেন, যেটি আজকে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন তিনি মালয়েশিয়াতে হস্তান্তর করেছেন কুয়ালালামপুরে। এবং আজকে বাংলাদেশ সময় দুপুর 2টায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ান প্রধানমন্ত্রী জনাব আনোয়ার ইব্রাহিমের সাথে ফোনে কথা বলেছেন। বাংলাদেশের এই উদ্ভূত জ্বালানি সংকট মোকাবেলায় তার এবং তার দেশের সহযোগিতা কামনা করেছেন। জনাব আনোয়ার ইব্রাহিম মাননীয় প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছেন তার তরফ থেকে এবং তার দেশের তরফ থেকে এই সংকট নিরসনে যা কিছু করার সুযোগ রয়েছেন তিনি দ্রুততম সময়ের মধ্যে তার টিমের সাথে কথা বলবেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করবেন। এই বার্তাটি দেবার এই প্রয়োজনীয়তা আমি এই কারণে অনুভব করছি যে মানুষের এই সমস্যা, মানুষের এই কষ্টটা প্রতি মুহূর্তে আমাদেরকে কষ্ট দিচ্ছে এবং বাংলাদেশের মানুষের এই কষ্টে আমরাও সমব্যথী। আমরা ক্ষেত্র বিশেষে আমাদের কষ্ট আরো বেশি, কারণ জনগণ আসলে আমাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের কষ্ট নিরসনের জন্য। সে তো আমরা যেমন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় যেমন আমরা দিন রাত কাজ করছি, আমাদের জ্বালানি বিভাগের অন্যান্য সংগঠন পেট্রোবাংলা, আরপিজিসিএল যেমন দিন রাত কাজ করছেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানও প্রতি মুহূর্তে ঘটনা সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ রাখছেন এবং তার তরফ থেকে তার পক্ষ থেকে যদি কিছু করবার থাকে সেই ব্যাপারে চেষ্টা করছেন এবং তারই অংশ হিসেবে তিনি গতকাল এবং আজ মালয়েশিয়ান সরকারের সাথে তিনি কথা বলেছেন এবং আজকে দুপুর 2টায় তিনি মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন। এই মুহূর্তে আমরা তো আপনাদেরকে গতকাল বলেছি আমরা স্বল্প, মধ্য এবং দীর্ঘ মেয়াদে আমাকে আমার মনে হয় আমার কথাটা শেষ করতে দিলে আপনি ইউল গেট দ্য আনসার। আমাদের এই সমস্যা যেটি হচ্ছে জ্বালানি খাতে আমাদের যে সমস্যা, আমি গতকাল বলেছি আমাদের চাহিদা অনুযায়ী কিন্তু আমরা সরবরাহ করতে পারছি না। তাহলে চাহিদা এবং সরবরাহের মধ্যে যে গ্যাপটুকু রয়েছে সেই গ্যাপটা মিনিমাইজ করবার জন্য মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেছেন। দর্শক, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাংবাদিকদের সাথে কথা বলছিলাম, আমরা যুক্ত ছিলাম তার বক্তব্যে। গেল 6 বছরে দ্বিগুণ হয়েছে সরকারের পরিচালন ব্যয়, কিন্তু সেই গতিতে বাড়েনি রাজস্ব আয়। ফলে বাকি অর্থ সংস্থানে ভর করতে হয়েছে ব্যাংক ব্যবস্থায়। এ কারণে 2020-21 অর্থ বছরে 32,500 কোটি টাকার ঋণ 25-26-এ ছাড়িয়ে গেছে 1,34,000 কোটি। সরকারের এমন হস্তক্ষেপে প্রত্যাশিত টাকা পাচ্ছেন না বিনিয়োগকারীরা।
বিশ্লেষকরা মনে করেন এই ধারা অব্যাহত থাকলে আগামীতে ভেঙে পড়তে পারে আর্থিক কাঠামো। প্রতি বছর সরকারি কর্মচারীদের বেতন ভাতা, সুদের ব্যয়, ভর্তুকি প্রণোদনার পেছনে সরকারকে গুনতে হয় বিপুল অর্থ। বাজেটের সিংহভাগই চলে যায় এসব অনুন্নয়নমূলক খাতে। তবে চিন্তার বিষয় হলো এই ব্যয় প্রতি বছরই বাড়ছে পাল্লা দিয়ে। সমান্তরালে রাজস্ব আয় না বাড়ায় সরকারকে নির্ভর করতে হচ্ছে ধার কর্জের ওপর, যা চাপ বাড়াচ্ছে আর্থিক ব্যবস্থাপনায়। বাজেট সংক্রান্ত নথির তথ্য বলছে 2020-21 অর্থ বছরে সরকারের পরিচালন ব্যয় ছিল 2,58,800 কোটি টাকা, কিন্তু সবশেষ অর্থ বছরে তা বেড়ে দাঁড়ায় 5,67,538 কোটিতে, অর্থাৎ 6 বছরে ব্যয় উঠেছে দ্বিগুণে। একটা সমস্যা কয়েকটা জায়গায় কিন্তু যাচ্ছে, পরিচালনার ব্যয় বাড়ছে, সরকারের রাজস্ব আয় কম, সরকার ব্যাংক থেকে অর্থ নিচ্ছে, সেটা আবার অনুৎপাদনশীল খাতে যেয়ে আপনার সেখানে মূল্যস্ফীতির চাপটা বাড়ছে, মানুষের পারচেজিং পাওয়ারটা কমছে, এবং যার ফলে কিন্তু মানুষের আসলে যে অর্থনৈতিক অবস্থান যেটা সেখানেও কিন্তু অবনমন হচ্ছে। তবে চিন্তা আরও বাড়িয়েছে সরকারের ব্যয় ব্যবস্থাপনা, কারণ পরিচালন ব্যয় দ্রুত গতিতে বাড়লেও সমান্তরালে বাড়ছে না রাজস্ব আহরণ। তথ্য বলছে 2020-21 থেকে 25-26 পর্যন্ত এনবিআর এর আয় উঠেছে 1.5 গুণে। ফলে বাকি অর্থ সংস্থানে সরকারকে ভর করতে হয়েছে ব্যাংক ব্যবস্থার ওপর। এ কারণে একই সময়ে মাত্র 32,000 কোটি টাকার ব্যাংক ঋণ 4 গুণে উঠে দাঁড়িয়েছে 1,34,572 কোটিতে। আর সরকারের অতিমাত্রায় ব্যাংক নির্ভরতা বিপদে ফেলেছে উদ্যোক্তাদের। আমাদের তো এখন মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে আমরা যেই পরিমাণ খরচ তার বিপরীতে সেই পরিমাণ আয় করতে পারছি না। যেহেতু রাজস্ব আহরণ কম, তো তাহলে আরেকটা কি পদ্ধতি, অভ্যন্তরীণ উৎস থেকে ব্যাংকের উপরে সরকার আবার নির্ভরশীল হয়ে যাচ্ছে। সরকার ব্যাংক খাত থেকে ঋণ নিচ্ছে এবং এই ঋণটাও কিন্তু বাড়ছে। তো এই ঋণ নেওয়ার পরিমাণটা বাড়ার অর্থটা কি, যে সরকারি যদি ঋণ নিয়ে নেয়, একদিকে হচ্ছে ব্যক্তি খাত কি কোথা থেকে অর্থ পাবে, তারপরে হচ্ছে যে এইখানে সরকারের নিজেরও লায়াবিলিটি অর্থাৎ ফেরত দেওয়ার যে দেনা সেটাও বেড়ে যায়। চলতি অর্থ বছরেও সরকারের পরিচালন ব্যয় ধরা হয়েছে রেকর্ড 6 লাখ কোটির উপরে, যা আরও বাড়তে পারে নতুন পে স্কেল বাস্তবায়ন হলে। রুহুল আমিন, 71, ঢাকা। উন্নয়ন কাজ শুরু না হতে অন্তত 30টি চীনা কোম্পানি বিনিয়োগের প্রস্তুতি নিতে শুরু করেছে বিশেষ অর্থনৈতিক শিল্পাঞ্চলে। এতে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দুদেশের বাণিজ্য ঘাটতি কমানোরও বড় সুযোগ হাতছানি দিচ্ছে। তবে তা নিশ্চিতে অভাব রয়েছে সরকারের প্রস্তুতির, ফলে সংশয়ের মধ্যে রয়েছেন স্থানীয় উদ্যোক্তারা। বিশ্লেষকরা বলছেন দেশের স্বার্থ বজায় রেখেই সাজাতে হবে বিনিয়োগ পরিকল্পনা। বিস্তারিত রাকিব হোসেনের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন মিরাজ সুমন এবং রাব্বি হাসান। কর্ণফুলীর তীরে সবুজ বিস্তৃত এই প্রান্তরেই ধীরে ধীরে গড়ে উঠবে আধুনিক প্রযুক্তি নির্ভর শিল্প কারখানা, দীর্ঘমেয়াদে যেখানে বিনিয়োগ ছাড়াতে পারে বিলিয়ন ডলার। চীনা বিনিয়োগকারীদের জন্য পুরোদমে প্রস্তুত হচ্ছে আনোয়ারার প্রায় 800 একর জায়গা, যেখানে চ্যালেঞ্জ রয়েছে আগামী 1.5 বছরের মধ্যে কারখানা চালু করার। এরই মধ্যে $50 কোটি বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে চীনা 30টি কোম্পানি। প্রশ্ন হলো, এই বিনিয়োগে কিভাবে উপকৃত হবে বাংলাদেশ? চাইনিজ ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে, সেটার ভিত্তিতে তারা যে পণ্য উৎপাদন করবে সেই পণ্যগুলো আমরা স্থানীয়ভাবে ব্যবহার করতে পারি, অথবা সেটা আমরা এক্সপোর্টও করতে পারি। স্থানীয়ভাবে ব্যবহার করতে পারলে তাহলে সুবিধা হলো আমাদের ইম্পোর্ট কমে আসলো, আমরা ভ্যালু অ্যাড করলাম, আমাদের কর্মসংস্থান তৈরি হলো। আমাদের যে নিজস্ব যে কাপড় পণ্য আমরা উৎপন্ন করি সেটা কিন্তু আমাদের অতিরিক্ত আছে। এখন একই পণ্য যদি এখানে তারা উৎপন্ন করে আমাদের সঙ্গে কম্পিটিশন হয়, এটাতে কিন্তু আমাদের স্থানীয় মিলগুলো ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য সরকারকে কিছু মনিটরিং করতে হবে যে আমাদের নিজস্ব মিলগুলো দেশীয় শিল্পকে সুরক্ষার জন্য যেটা প্রয়োজনীয় করার সেটা যেন সুরক্ষা করা হয়। মূলত চীনা বিনিয়োগের প্রতিশ্রুতি থেকেই শিল্পাঞ্চলটির উন্নয়ন প্রকল্প হাতে নেয় সরকার, যেখানে ব্যয় হবে 4,500 কোটি টাকা। পরিকল্পনা অনুযায়ী চীনা অর্থনৈতিক শিল্পাঞ্চল বাস্তবায়ন হলে এমন একটি দৃশ্য দেখা যাবে, যেখানে শুধু শিল্প কারখানা নয়, মানুষের বসবাস উপযোগী সব ধরনের অবকাঠামো ও পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি রয়েছে। ঠিক করা আছে খাতভিত্তিক অগ্রাধিকারও। গেল বছর যুক্তরাষ্ট্রের বাজারে নতুন করে উচ্চ শুল্কের চাপে পড়ে চীন, ফলে সুবিধাজনক দেশে বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন দেশটির উদ্যোক্তারা।
আবার উচ্চ বেতন ভাতার কারণে সরে যাচ্ছেন সস্তা পণ্য উৎপাদন থেকেও। ফলে বিনিয়োগে গতি আনার পাশাপাশি দুদেশের বাণিজ্য ঘাটতি কমানোর সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে। আমাদের যে গ্যাপটা আছে বর্তমানে মনে করেন 18 থেকে 20 বিলিয়ন ডলার, এটা যদি এই ধরনের যদি তারা এখান থেকে পদক্ষেপ নেয়, ওইখানকার কিছু কিছু ফ্যাক্টরি এখানে শিফট করে বা এখানে নতুন ফ্যাক্টরি করে ওনাদের পণ্যগুলি যদি এখান থেকে তারা নিয়ে যায় এবং নিয়ে গেলে আমার মনে হয় যে এখানে কিছু আমাদের যে বিরাট গ্যাপটা আছে এই গ্যাপটার কিছু আমরা হয়তো সমতা আনতে পারবো। চায়নার নিজস্ব একটা মার্কেট আছে যেটা অত্যন্ত একটা বড় মার্কেট। আমরা সেইখানে 99% প্রোডাক্ট ডিউটি ফ্রি থাকা সত্ত্বেও এখন পর্যন্ত তেমন ভালো করতে পারি নাই। আর আরেকটা হলো চায়না নিজেও তো ধরেন একদিকে ডেভেলপমেন্ট ফাইন্যান্সে তারা বড় ফাইন্যান্সিয়ার, আবার তারা নিজেরাও ফরেন ইনভেস্টর, অনেক দেশে বড় বড় তাদের ইনভেস্টমেন্ট আছে। তো এই সবগুলো জায়গাতেই কিন্তু বাংলাদেশ বেনিফিটেড হতে পারে। বর্তমানে যে ট্রেড প্রোটেকশনিজম চালু হয়েছে জিও পলিটিক্সের দ্বারা প্রভাবিত হয়ে, সেখানে চায়নাকে কেন্দ্র করে অনেক ধরনের ট্যারিফ অ্যান্ড আদার ট্রেড মেজার্স আসছে। সেগুলোকে বিট করতে গিয়ে বা সেগুলোকে বাইপাস করতে গিয়ে কিন্তু চাইনিজ এন্টারপ্রাইজ বা এক্সপোর্টার্সরা তাদের বিভিন্ন অপারেশন অন্যান্য দেশে নিয়ে যেতে পারে যাদের উপর তেমন কোনো রেস্ট্রিকশন নাই, এবং সেখানে কিন্তু বাংলাদেশ অন্যতম। শিল্পাঞ্চলে জমি ইজারা ও উন্নয়ন চুক্তি হবে BCEIZ কোম্পানির সঙ্গে, যেখানে বেজার শেয়ার 30% আর বাকিটা CRBCর। রাকিব হোসেন, 71, আনোয়ারা, চট্টগ্রাম। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।